তিস্তা প্রকল্প নিয়ে চীনের ওপরেই আস্থা রাখছে বাংলাদেশ। পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান ২০২৬ সাল পর্যন্ত বাড়ছে সমঝোতার মেয়াদ। এবছর এই প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করার তাগিদ দিয়েছে ঢাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন তিস্তা পারে যে প্রকল্পই হোক পানির ন্যায্য হিস্সা আদায়ে চাপে রাখতে হবে ভারতকে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, তিস্তা মহাপরিকল্পনায় চীনের সঙ্গে সমঝোতা হলে কূটনৈতিক সংকট তৈরি হতে পারে কি? আমি সেটা মনে করি না, কারণ এইটা তিস্তা মহাপরিকল্পনাটা ২০১৬ সাল থেকে পরিকল্পনায় ছিল। চায়না পাওয়ারের সঙ্গে তখন সমঝোতা স্মারক হয়েছিল এবং পরে ২০ সালের পরে এটা বাস্তবায়নের ঘোষণা প্রকাশ্যেই ক্ষমতাচ্যুত সরকার দিয়েছিল। তো ফলে এইটা তখন ভারত চলে আসে এবং তারা বলে যে এটা তারা করবে, সেখানেই তো সংকটটা দেখা দিয়েছে। এইটা যেহেতু বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হবে, যদি এখনকার সরকার মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এটা বহুপাক্ষিক করে তুলতে পারে, মানে এখানে শুধু কারিগরি দিক তো না, একই সঙ্গে পানিও লাগবে, পানিটা যেহেতু ভারত থেকে আসবে, আমি মনে করি যে এটা যদি বহুপাক্ষিক হয়, চীন, ভারত এবং একই সঙ্গে বিশ্বব্যাংক এবং এডিবির মতো অর্থকরী প্রতিষ্ঠানগুলো যদি এর সঙ্গে যুক্ত হয়, তাহলে এটা কূটনৈতিক সংকট তৈরি করবে না বলে আমি মনে করি। সেক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাইবো যে তিস্তার ন্যায্য হিস্সা আদায়ে বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলো আসলে ভারতকে কতটা চাপে রাখতে পারবে বলে মনে করেন? দেখুন, তিস্তার সংকট সবচেয়ে জটিল পানি, এটা ১৯৫৩ সালে প্রথম আলোচনা শুরু হয়েছিল। তো ফলে এটা ৭০ বছরের বেশি সময় ধরে আলোচনা চলছে, কিন্তু একই সঙ্গে এই আলোচনাগুলো সাধারণত দর কষাকষি হয়, অর্থাৎ আমি একটা দেবো আপনি একটা দেবেন সেভাবে। বিগত সরকারের সময় দেখা গেছে ভারতের যেসব চাহিদা ছিল সেগুলো ক্রমাগত পূরণ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যেসব চাহিদা তার মধ্যে তিস্তা একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, সেটা পূরণ করা হয়নি। বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাদের উচিত হবে যে এইটা ভারতের সঙ্গে দর কষাকষির যে শক্তিটা এবং সাহসটা সেটা বজায় রাখা, এবং রাজনৈতিক দলগুলোর খুবই ভূমিকা আছে। যখন একটা রাজনৈতিক দল সমর্থন দেয় সরকারকে নদীর প্রশ্নে, ভাগাভাগির প্রশ্নে, তখন সরকারের জন্য দর কষাকষিটা সহজ হয়। মাঠের মধ্যে যে রাজনৈতিক দলগুলো আমরা দেখছি, এরা সবাই তিস্তার প্রশ্নে একটা বিরল ঐক্যমত্য পোষণ করে আসছে। ফলে এটা রাজনৈতিক দলগুলোকে এখন আরো বেশি সোচ্চার হতে হবে। তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কি কি সুফল পাবে? দেখুন, তিস্তা মহাপরিকল্পনার দুটো দিক আছে, একটা হচ্ছে এটার কারিগরি দিক, আরেকটা হচ্ছে এটার প্রতিবেশগত দিক। আমরা যদি কারিগরি দিক থেকে দেখি, যে আমরা যেহেতু ৫৩ সাল থেকে আলোচনা করছি, ২০১১ সালে চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত ছিল, তারপর এটা স্বাক্ষর করা যায়নি। ফলে পানিটা উপর থেকে পাওয়া যখন কঠিন হয়ে যাচ্ছে, তখন একটা কারিগরি সমাধান লাগে যে আমরা এখানে পানিটা কিভাবে ধরে রাখতে পারি, কিভাবে নাব্য রাখতে পারি। একই সঙ্গে তিস্তার যে নদীর যে একটা প্রতিবেশ ব্যবস্থা আছে, এর এর জলজ ব্যবস্থা আছে, সেইটা যেন অক্ষুণ্ণ থাকে। এই দুটো মিলে যদি করা যায় তাহলে সুফল পাওয়া যাবে। শুধু কারিগরি ব্যবস্থাপনায় সমাধান যেমন নেই, আবার কারিগরি ব্যবস্থাপনা ছাড়া শুধু সমঝোতার জন্য উজানের দিকে তাকিয়ে থাকাতে সমাধান নেই। এটা আসলে দুদিক থেকে করতে হবে, কারিগরিভাবে এবং প্রতিবেশগতভাবে। যদি প্রতিবেশটা ঠিক রেখে করা যায়, এজন্য শুধু চীনা কারিগরি প্রযুক্তি না, আমাদের অনেক লোকায়ত প্রযুক্তিও আছে। আমরা হাজার বছর ধরে নদী ব্যবস্থাপনা করেছি বাংলাদেশে, সেগুলো কিছু যোগ করা যেতে পারে। এগুলো পরিবেশ সম্মত, সাশ্রয়ী, ফলে তখন এই সুফলটা পাওয়া যাবে। জি, জনাব শেখ রোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।